একটি হিন্দু বিরোধী তালিবান সরকার চলছে। এই বিষয় নিয়ে যদি বিধানসভায় আলোচনা না হবে তাহলে কোথায় আলোচনা হবে? পাড়ার চায়ের দোকানে না পার্টি অফিসে? হিন্দুদের উৎসব করতে গেলে সে দুর্গাপূজা হোক, কালী পুজো হোক, লক্ষ্মী পুজো হোক, রথযাত্রা হোক, তার জন্য তাদেরকে কোর্টের দ্বারস্থ হতে হবে। মুসলমানদের কোনো অনুষ্ঠান হোক, তাদের নামাজ পড়া হোক, সেখানে সবার আগে গিয়ে হাজির হবে আমাদের শাসক গোষ্ঠী। মিনি পাকিস্তান হবার এজেন্ডা সার্থক করবার জন্য শাসক শিবির প্রাণপণ চেষ্টা করছে। কুম্ভমেলা প্রায় শেষের পথে, 40 কোটির ওপর মানুষ সেখানে স্নান করেছে। এত বড় একটা ব্যবস্থাপনা করতে গিয়ে শেষ মুহূর্তে যদি জলে কোথাও ইতর বিশেষ কিছু পরিবর্তন দেখা যায়, সেইটাকে এত বড় করে তুলে রেড়ে করে তেড়ে আসার কোনো মানেই হয় না। আমরা দেখলাম বিধানসভা অধিবেশন ছিল এবং সেই অধিবেশনেই একটি মুলতবি প্রস্তাব আনা হয়েছিল বিজেপির তরফ থেকে। সেই মুলতবি প্রস্তাবটা এটাই ছিল যে সরস্বতী পুজোর সময় বাংলায় যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তার উপর নির্ভর করে। তবে সেই মুলতবি প্রস্তাব কিন্তু অধ্যক্ষ জানিয়ে দেন যে এই বিষয়ে কোনো আলোচনা হবে না এবং তারপরে তুলকালা পরিস্থিতি হয়। আইন শৃঙ্খলা বা বলতে পারেন বিশৃঙ্খল পরিস্থিতি হওয়ার জন্য 4 জন বিজেপি বিধায়ককে সেই মুহূর্তেই সাসপেন্ড করে দেওয়া হয় 30 দিনের মধ্যে, যার মধ্যে বিরোধী দলনেতা আছে। আমার প্রশ্ন এটা যে সরস্বতী পুজোর সময় কি পরিস্থিতি হয়েছিল আমরা প্রত্যেকেই জানি, বিভিন্ন জায়গাতেই বিভিন্ন খবর উঠে আসছিল। সেই বিষয়টা কি একটি বিধানসভায় মানে একটি রাজ্যের সব থেকে বড় কার্যালয় যেখানে আমরা বলি, সেখানে আলোচ্য বিষয় হতে পারে না? আলোচ্য বিষয় তো নিশ্চিতভাবে হতে পারে, কেবলমাত্র হতে পারে না সেইখানেই যেখানে হিন্দু বিরোধী সরকার থাকবে। এখন এটা থেকেই বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে একটি হিন্দু বিরোধী তালিবান সরকার চলছে, আর তার জন্যই সরস্বতী পূজায় যে কুৎসিত ঘটনা ঘটেছে একাধিক জায়গায়, পুলিশি পাহারার মধ্যে দিয়ে সরস্বতী পুজো করতে হচ্ছে স্কুল কলেজগুলোতে। যোগেশচন্দ্র কলেজে যে ঘটনা ঘটেছে স্বাধীনতা উত্তর সময়ে পশ্চিমবঙ্গের জন্য, তার চেয়ে বড় কলঙ্কের আর কিছু হতে পারে না। এরপরও যারা বলবে পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক শাসন আছে, পশ্চিমবঙ্গে ধর্মনিরপেক্ষ শাসন আছে, পশ্চিমবঙ্গে হিন্দুদের জন্য তাদের ধর্মাচরণ, তাদের কৃষ্টি এবং সংস্কৃতির জন্য অনুকূল পরিবেশ আছে, তারা একদম জ্যান্ত মাছে পোকা ফেলছে। অতএব যা হয়েছে তা সর্বতোভাবে অবাঞ্ছিত। সরস্বতী পুজোকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের শিক্ষা, শিক্ষক শিক্ষিকাদের বাতাবরণ তাকে দূষিত করা, শিক্ষাঙ্গনকে দূষিত করা, শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করা, এটা কখনো চলতে পারে না। এবং এ বিষয় নিয়ে যদি বিধানসভায় আলোচনা না হবে তাহলে কোথায় আলোচনা হবে? পাড়ার চায়ের দোকানে না পার্টি অফিসে? অতএব বিধানসভায় আলোচনার দাবি জানিয়ে যে দল, সে যে কোনো রাজনৈতিক দলই হোক না কেন, তারা কোনো ভুল করেনি এবং একে বাধা দিয়ে শাসকরা এবং সর্বোপরি বিধানসভার অধ্যক্ষ যে ভূমিকা নিয়েছে তা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। আপনার কি মনে হয় যে এই যে এই ঘটনা একদম ছোট্ট থেকে যদি আমরা মানে সংক্ষিপ্ত সময় থেকে যদি আমরা বাধা দিয়ে বা এই বিষয় নিয়ে যদি চর্চা করলে হয়তো এই ঘটনাকে ভবিষ্যতে এড়ানো যায়, কিন্তু যেখানে সম্পূর্ণ চর্চাকেই এড়িয়ে যাওয়া হচ্ছে, কোথাও ভবিষ্যতে এর থেকে বড় বিপদ ডেকে আনছে না তো? এরা হিন্দুদের গলা টিপে মারবার প্ল্যান করছে। হিন্দুদের উৎসব করতে গেলে সে দুর্গাপূজা হোক, কালী পুজো হোক, লক্ষ্মী পুজো হোক, রথযাত্রা হোক, তার জন্য তাদেরকে কোর্টের দ্বারস্থ হতে হবে। বারবার কোর্টের হস্তক্ষেপে হিন্দুদের ধর্মাচরণ করতে হবে। কোথায় না পশ্চিমবঙ্গের মতো একটি হিন্দু অধ্যুষিত জায়গায়। অথচ মুসলমানদের কোনো অনুষ্ঠান হোক, তাদের নামাজ পড়া হোক, সেখানে সবার আগে গিয়ে হাজির হবে আমাদের শাসক গোষ্ঠী। সেখানে রেড রোড বন্ধ করে দেওয়া হবে, সেখানে নানান রকমভাবে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হবে। এই মতদ্বৈততা, এই ভাবের ঘরে চুরি, এই বৈমাতৃসুলভ আচরণ এ মেনে নেওয়া যায় না। অতএব আজকে যা ঘটছে বিধানসভায় তাকে বয়কট করে তার বাইরে যেভাবে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে, এটা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি বলে আমরা দেখছি না। এটাকে মনে হচ্ছে সনাতনীদের সংঘবদ্ধ প্রতিবাদ, সনাতন ধর্মের ওপর আক্রমণ,
আমি কোনো রাজনৈতিক নেতা নই, প্রবক্তা নই, কোনো রাজনৈতিক দলের সমর্থক নই। সনাতন ধর্মের সমর্থক এবং পশ্চিমবঙ্গের নির্বাণী আখড়ার মহামণ্ডলেশ্বর হিসেবে আমি এটা মনে করি যে যেখানেই ধর্ম আক্রান্ত হবে, সনাতন ধর্মের বাণী যেখানেই স্তিমিত হয়ে আসবে, সেখানেই এই প্রতিবাদ ধ্বনিত হওয়া উচিত। আজকে আমরা দেখলাম যে যে বিক্ষোভ হচ্ছে সেখানে একটি অভিনব চিত্র যেটা দেখা গেল যে মাথায় পাগড়ি পরে, অর্থাৎ শোভাবাজার থেকে স্পেশালি তাকে আনা হয়েছে পাগড়ি পরানোর জন্য। এই পাগড়ি পরিয়ে এটা কি কোথাও হিন্দু ধর্মের প্রতীক হিসেবে আপনি দেখছেন? হিন্দু ধর্মে উষ্ণিস ধারণের বিধান আছে। বিশেষ বিশেষ কর্মে যখন যজমান অর্থাৎ যার নামে সংকল্প করে ধর্মকৃত্য হচ্ছে, তিনি যখন বিশেষ কর্ম করেন, বিশেষ করে হোম ও কর্ম, তখন উষ্ণিস ধারণ করা হয়। এটাও তো এক প্রকার হোম। পূজার অন্তে যে চিদ অগ্নিতে চৈতন্যরূপ অভিদান করা হয়, এখানেও ঠিক তাই। আমাদের চেতনা জাগরণের জন্য যাতে আমরা সমস্ত সনাতনীরা এক হতে পারি আজ, এবং সনাতন ধর্মের ঐতিহ্য তার মান মর্যাদা যাতে রক্ষা হতে পারে, সেই যে বৃহত্তর হোম আজকে হচ্ছে, তাতে যদি তার জনপ্রতিনিধিরা, নির্বাচিত যারা জনগণের সেবক, তারা যদি উষ্ণিস ধারণ করে, সেটা তো অনেক গর্বের বিষয়। আচ্ছা মহারাজ, আরও একটি প্রশ্ন করবো এই প্রসঙ্গ নিয়ে। গতকালে আমরা দেখলাম অগ্নিমিত্রা পাল তিনি একটি কথা বলেছেন যে এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে বাংলাদেশ এবং বাংলাকে অর্থাৎ পশ্চিমবঙ্গকে তিনি তুলনা করেছেন। তিনি বলছেন যে বাংলাদেশের সরস্বতী পুজো হচ্ছে সেনাবাহিনী নিয়ে এবং এই রাজ্যের সরস্বতী পুজো হচ্ছে পুলিশ বাহিনী পাহারায়। তাহলে কোথায় তফাৎ? তফাৎ তো কিছু নেই। ওটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে পশ্চিম বাংলাদেশ। আমরা মোটামুটি বাংলাদেশেই বাস করছি। আমি বহুদিন আগে থেকেই বলছিলাম যে এটা ধাপে ধাপে আমরা একদম মুসলমান ধর্ম, কৃষ্টি, সংস্কৃতি তাকে লালন পালন করবার জন্য এগিয়ে যাচ্ছি। দুধেল গাইদের সংস্কৃতি সর্বত্র চলছে। মিনি পাকিস্তান হবার এজেন্ডা সার্থক করবার জন্য শাসক শিবির প্রাণপণ চেষ্টা করছে। কিন্তু তারা যেন মনে রাখে, যতদিন সনাতনীদের গায়ে এক বিন্দু রক্ত থাকবে, ততদিন আমাদের লড়াই যেমন জারি ছিল তেমন চলবে। লড়াই ছিল, লড়াই আছে, লড়াই থাকবে। সনাতন ধর্মের অপমান আমরা মেনে নেব না। আচ্ছা মহারাজ, আরেকটা শেষ প্রশ্ন করব এই অন্য প্রসঙ্গে, যে ইতিমধ্যে আমরা একটি রিপোর্ট হাতে এসেছে, সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে মহাকুম্ভের যে পরিস্থিতি, মূলত জল নিয়ে যে রিপোর্ট এসেছে যে এই মুহূর্তে সেই জল স্নানের জন্য উপযুক্ত নয়। আমার প্রশ্ন এটা যে আমরা দেখেছিলাম যে মহাকুম্ভের শুরুর আগে থেকে যখন এর প্রস্তুতি তৈরি হচ্ছিল, সেই মুহূর্ত থেকে যোগী আদিত্যনাথের সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রচার করেছেন, এখনও তাদের প্রচার চলছে যে সমস্ত ব্যবস্থা আছে, সমস্ত পরিষেবা করা হচ্ছে, সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতা মাথায় রাখা হচ্ছে। তাহলে এত ব্যবস্থার পরে কি করে এই ধরনের পরিস্থিতিতে আসে? কুম্ভমেলা প্রায় শেষের পথে। 40 কোটির ওপর মানুষ সেখানে স্নান করেছে। এত বড় একটা ব্যবস্থাপনা করতে গিয়ে শেষ মুহূর্তে যদি জলে কোথাও ইতর বিশেষ কিছু পরিবর্তন দেখা যায়, সেইটাকে এত বড় করে তুলে রেড়ে করে তেরে আসার কোনো মানেই হয় না। যাদের মনে হবে যে সেই জল স্নান এবং পানের অনুপযুক্ত, তারা সেটাকে এড়িয়ে গেলেই হবে। কিন্তু হিন্দুর আস্থা, হিন্দুর বিশ্বাস, হিন্দুর হৃদয়ের সম্রাট যোগী আদিত্যনাথ এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে, সে কুম্ভ জাতির কাছে, দেশের কাছে গর্বের কুম্ভ হয়ে থাকবে। কিন্তু এই রিপোর্ট আসার পর থেকে তো বিরোধীরা যোগী আদিত্যনাথ সরকারকে আক্রমণ করতে ছাড়ছে না। বিরোধীদের কাজই হচ্ছে আক্রমণ করা। বিরোধীদের সময়তেও যে কুম্ভগুলো অনুষ্ঠিত হয়েছিল, তখনও কিন্তু কুম্ভে যথেষ্ট বিশৃঙ্খলা ছিল, সেখানেও নানান রকমের দুর্ঘটনা ঘটেছিল। আজকে সে সমস্ত আমরা ভুলে গিয়ে হাত ঝেড়ে ফেললে তো চলবে না। আর এত বড় একটা আন্তর্জাতিক উৎসব এটাকে আমরা বলতে পারি। পৃথিবীর কোথা থেকে না মানুষজন এখানে এসেছে এবং কি পরিমাণে এসেছে, যা নাসার রিপোর্ট থেকে দেখা যাচ্ছে, মহাকাশ থেকেও
কুম্ভে যে আলোর রোশনাই সেটা মহাকাশ থেকেও ধরা পড়ছে। অতএব এত বড় একটা কর্মযজ্ঞে যদি কোথাও ইতর বিশেষ কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমাদেরকে ম্যানেজ করতে হবে। কেবলমাত্র দোষ ধরবার জন্য নানান রকমের পয়েন্ট তুলে বিষয়টাকে সমালোচনা করব বলে যারা নেমে পড়েছে তাদেরকে ধিক্কার জানাই। মহারাজ, এই মুহূর্তে ধর্মস্থান আইনটি একটি বিতর্কের জায়গায় পৌঁছেছে, এটা নিয়ে কি বলবেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিষ্কারভাবে বলে দিয়েছে ধর্মস্থান বিতর্ক নিয়ে এবং ধর্মস্থান আইন, যে আইন 1947-এর 15ই আগস্ট থেকে লাগু হয়েছিল এবং যাতে বলা হয়েছিল 1947 সালের 15ই আগস্ট যে ধর্মস্থানের যে চরিত্র ছিল হুবহু তাকে অবিকৃত রাখতে হবে। এখন সেখানে শুধু বাদ দেওয়া হয়েছিল রাম জন্মভূমি ক্ষেত্রটাকে। আমার মনে হয় পরবর্তীকালে যখন মথুরা নিয়ে আবার নতুন করে বিতর্ক সৃষ্টি হচ্ছে, সম্বলপুর নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হচ্ছে, কিংবা কাশীর যে মন্দির সেই বিশ্বনাথ মন্দির নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হচ্ছে, তখন হিন্দুদের আস্থা এবং বিশ্বাসকে মর্যাদা দিয়ে বিশেষ করে রাম এবং কৃষ্ণের জন্মস্থান, বাবা বিশ্বনাথের মূল যে মন্দির অর্থাৎ জ্ঞানবাপী মন্দির, আমি জ্ঞানবাপী ধাঁচা যেটা বা জ্ঞানবাপীর মসজিদ বলে যারা দাবি করছে সেটাকে আদপেও আমরা মসজিদ বলতে রাজি নই, তার ওপর কিন্তু পুনর্বিবেচনা অতি অবশ্যই করতে হবে। যেটাকে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে পুরো মন্দিরের ধাঁচাটা রয়েছে, কেবল তার উপরের শিখরটাকে পরিবর্তন করে দিয়ে গম্বুজ করে তাকে মসজিদ বলে ঘোষণা করে দেওয়া, যার সঙ্গে হাজার হাজার বছরের হিন্দু ঐতিহ্য, বিশ্বাস, পৌরাণিক বিশ্বাস, আধ্যাত্মিক পরম্পরা এই সমস্ত যুক্ত হয়ে রয়েছে, সেগুলোর পুনরুদ্ধার করা প্রয়োজন। দরকার হলে আইন সংশোধন করা হবে, দরকার হলে যেভাবে আইনকে পরিচালনা করে বা আইনের সিদ্ধান্ত নিয়ে রাম মন্দির গড়ে উঠেছে ঠিক সেই পথে এগিয়ে মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমিকে মুক্ত করতে হবে, কাশীতে বাবা বিশ্বনাথের মন্দিরের পুনরুদ্ধার করতে হবে এবং অন্যান্য বিতর্কিত যে 14টি বিষয় রয়েছে তাকে মুক্ত করে নিয়ে আসতে হবে। কেননা এটার সঙ্গে সম্ভব হবে সংবিধান কি এটাকে, কারণ ইতিমধ্যে আমরা জানি যে প্রয়োজন হলে সংবিধান পরিবর্তন করতে হবে। কেননা হিন্দুর ঐতিহ্য, হিন্দুর আবেগ, হিন্দুর বিশ্বাস, আস্থা, শাস্ত্রীয় পরম্পরা, তাকে আমি অবমাননা করব এবং প্রতি মুহূর্তে সংখ্যালঘুদেরকে প্রাধান্য দেব, দিয়ে তাদের যে সমস্ত কৃতকৃত্য, তাদের পূর্বপুরুষরা যে অন্যায় করে গেছে সেই অন্যায়টাকে বহাল রাখবো, এটা কোনো এক রাষ্ট্রের ভূমিকা হতে পারে না, এটা কোনো রাষ্ট্রের চরিত্র হতে পারে না। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।